দর্শক, ফরিদপুরের ভাঙা উত্তাল হয়েছে আজকে। হঠাৎ করেই এই উত্তাল হওয়ার ঘটনাটা ঘটেনি। ঘটনার পরম্পরায় এটা একেবারে সহিংসতায় রূপ নিয়েছে। যেদিন ভাঙায় একেবারে মূল রাস্তা ঢাকা খুলনা মহাসড়ক যেটা তারা অবরোধ করলো, সেই একই দিনে আমরা দেখলাম বাগেরহাটে হরতাল পালন হলো এবং দুই জায়গার ইস্যুটা একই। বাগেরহাটে সহিংস ঘটনা ঘটেনি, কিন্তু ভাঙাতে ব্যাপক সহিংসতা হয়েছে। যমুনা টেলিভিশন বলছে প্রায় 50-60 হাজার মানুষ রাস্তায় নেমে এসে লাঠি সোঁঠা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেছে, ভাঙচুর করেছে, জ্বালাও পোড়াও করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 1200-র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। তারা চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়ার। এই ঘটনা কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, কারণ আমরা জানি যে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট এই পুরো অঞ্চলটাই আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল। নির্বাচনী এলাকা, নির্বাচনী আসন, যে এলাকা পুনর্বিন্যাস, সেই এলাকা পুনর্বিন্যাস করা হয়েছে ফরিদপুরের আসন, দুটি আসনে। সেই ভাঙার মানুষ সেই কারণেই উত্তাল হয়েছে। বাগেরহাটেও একই ঘটনা ঘটেছে। এখন এটাকে কেন্দ্র করে এই আন্দোলনটা মানে অন্যদিকে প্রবাহিত হয় কিনা, অন্যদিকে যায় কিনা, এটাকে ক্যাশ করে আবার আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক মানে একটা মানে এজেন্ডা হিসেবে দাঁড় করাতে পারে কিনা, সেই সন্দেহ কিন্তু উড়িয়ে দেয়া যায় না। সেই সন্দেহ যখন উড়িয়ে দেয়া যায় না, তখন আজকে দেখার চেষ্টা করব গণমাধ্যমের খবর অনুযায়ী যে বিশেষ করে ভাঙাতে কি হলো। আমরা জানি বাগেরহাটে হরতাল পালিত হয়েছে। বাগেরহাটে হরতাল পালিত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ তো বিচ্ছিন্ন ছিলই। তার আগে যেহেতু ভাঙার রাস্তা অবরোধ, সারা দিন অবরোধ ছিল, দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সহিংস অবস্থা চলে। সুতরাং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন এটা হলো, এর পরবর্তীতে এটা কোন আকার ধারণ করতে পারে, সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। বলছিলাম ফরিদপুরের ভাঙা উত্তাল। যমুনা টেলিভিশন যে খবর দিচ্ছে, যমুনা টেলিভিশনের খবরে দেখলাম সেখানকার স্থানীয় প্রতিনিধি বলছে যে 50-60 হাজার লোকজন রাস্তায় নেমে এসেছিল লাঠি সোঁটা দেশীয় অস্ত্র হাতে নিয়ে, এবং তারা মিছিল করেছে, ব্যানার নিয়ে মিছিল করেছে। মূল যে রাস্তা ঢাকা ফরিদপুর যে হাইওয়ে, সেই রাস্তা মানে ঢাকা খুলনা বাগেরহাট যে হাইওয়ে, সেই হাইওয়ে তারা অবরোধ করেছে। অবরোধ করে তারা বিক্ষোভ করেছে। শুধু সেটাতেই তারা সীমাবদ্ধ থাকেনি, থানা আক্রমণ করেছে। থানার বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, থানায় আগুন দেওয়ার চেষ্টা করেছে, থানা ভাঙচুর করেছে, উপজেলা প্রশাসনের যে কার্যালয় সেটা ভাঙচুর করেছে এবং উপজেলা পরিষদের সামনে আগুন ধরিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলোও আমরা দেখেছি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 1200-র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে এটা নিয়ন্ত্রণের জন্য। গণমাধ্যম এখন টেলিভিশন তারা যেটা বলছে, তারা সহিংসতার রাস্তায় সহিংসতার একটা ছবি দিয়ে শিরোনাম করেছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সহিংস বিক্ষোভ, আহত পুলিশ ও সাংবাদিক। যমুনা টেলিভিশনের সাংবাদিক দেখলাম লাইভে বলছিলেন যে ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপরেও আক্রমণ করা হচ্ছে। এতটাই সেখানকার মানুষ ক্ষিপ্ত হয়েছে। প্রকৃত ঘটনা কি? প্রকৃত ঘটনা হচ্ছে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সহিংসতায়। থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা, পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকদের বাধা সৃষ্টি করেছে বিক্ষুব্ধরা। এই ঘটনায় অনেক পুলিশ সদস্য, সাংবাদিকরা আহত হয়েছেন।
আমরা দেখলাম যে মাই টিভির সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে লোকাল সার্ভের আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক। মূলত সেখানকার দুটি আসনের দুটি ইউনিয়নকে এক আসন থেকে অন্য আসনে ট্রান্সফার করাকে কেন্দ্র করেই এই সহিংসতা হয়েছে এবং জনগণকে ধৈর্য ধারণের জন্য বলেছেন জেলা প্রশাসক। দুপুর ১টা থেকে ছড়িয়ে পড়েছিল এই সহিংসতা। পরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা গোল চত্বরে অবস্থান নিয়েছে। এর আগে বেলা 11:30 থেকে গোল চত্বরের ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাসস্ট্যান্ডে অংশ নেয় স্থানীয়রা। এ সময় সেখানে রাইড কার নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে পুলিশ সদস্যদের কোনো বাধা দিতে দেখা যায়নি। ১টার দিকে বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা লাঠি, রামদা, দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দেয়। মুহূর্তেই সেখানে থাকা পুলিশ সদস্যদের উপরে হামলা চালায়। এ সময় ১০ থেকে ১২ জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ভাঙা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেয়। উত্তেজিত জনতার ইটপাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় ঘিরে রাখেন উত্তেজিতরা। এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের রক্ষা করে। এরকম সহিংসতা মানে বেলা 11টার পর থেকে সারাদিনই চলেছে। শেষ বেলায় বিকেলের দিকে এসে জেলা প্রশাসকের আশ্বাসে আজকের মতো তারা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। এরকম ঘটনা দেখেছি। কিন্তু মূল যে কথাটা প্রথমে বলছিলাম, যে এই যে ভাঙাতে যে আন্দোলন, সহিংস আন্দোলন শুরু হলো এবং ওইদিকে বাগেরহাটে হরতাল পালন করলো বাগেরহাটের সর্বদলীয় জনতা, এই আন্দোলনগুলোকে আওয়ামী লীগ ক্যাপিটালাইজ করে, ক্যাশ করে সেটাকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করার প্রক্রিয়ায় যায় কিনা সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারের মধ্যে যথেষ্ট চিন্তা কাজ করছে এবং সরকার এই আন্দোলন মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দিয়েও কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। থানা ভাঙচুর, থানার পুলিশের বেশ কয়েকটা গাড়ি দেখলাম একেবারে চুরমার করে দিয়েছে। উপজেলা প্রশাসনে আগুন দেয়া, পৌরসভা ভাঙা, এই মানে ব্যাপারগুলো একটা শঙ্কা তো তৈরি করে। আমরা জানি যে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ওই অঞ্চলটা মূলত প্রায় মানে কি বলা যায় 90 ভাগ 95 ভাগ আওয়ামী লীগের দখলে এই অঞ্চলটা, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, এটা তো আওয়ামী লীগের একটা ঘাঁটি। মানে সেই ঘাঁটিতে এই ধরনের আন্দোলন তৈরি হওয়া, মানে অন্য ইস্যুতে, জনগণের ইস্যুতে আন্দোলন তৈরি হওয়া এবং সেই আন্দোলনটাকে ট্রান্সফার করা, অন্যদিকে ট্রান্সফার করা, সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়া, সেটা সেই প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ হাঁটে সেটা সরকারের জন্য বিপজ্জনক একটা ব্যাপার হতে পারে। আন্দোলন যে কোনো সময় ডাইভার্ট হয়, সেই মানে ঘটনা আমরা গত বছরেই দেখেছি। 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন ছিল। কোটার দাবিতে, কোটা বাতিল করতে হবে সেই দাবিতে আন্দোলন ছিল। যে কোটার ব্যবস্থা সর্বশেষ আদালতের আদেশে আবার পুনর্বহাল হয়েছিল। আন্দোলনটা ছিল যে সেই কোটা প্রথা বাতিল করতে হবে। কিন্তু আমরা একটা সময় কি দেখলাম, যে সেই কোটার আন্দোলন ডাইভার্ট হয়ে সরকার পতনের আন্দোলনের দিকে চলে গেল এবং সরকার পতনের আন্দোলনের দিকে যাওয়ার নানা প্রেক্ষাপট তৈরি হলো। মানে সহিংসতা শুরু হলো, পুলিশ বল প্রয়োগ করলো, রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে সরকার প্রশাসনিকভাবে সমাধানের উপায়ের দিকে গেল। তাতে করে হিতে বিপরীত হলো এবং সরকার পতনের এক দফার আন্দোলনে গিয়ে সরকার আর টিকতে পারল না। শুধুমাত্র এই ঘটনা না, যুগে যুগে বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জনগণের বিভিন্ন অধিকারের আন্দোলনটা একটা সময় ডাইভার্ট হয়ে সরকার পতনের আন্দোলনের দিকে চলে যায়, এটা আমরা জানি। সেরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, মানে যেটা বলতে চাচ্ছি যে মানে আশঙ্কার একটা ব্যাপার রয়েছেই। যখন আপনি দেখবেন যে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট এই অঞ্চলে জনতা ক্ষুব্ধ হয়ে উঠছে, সেই জনতাকে যদি আওয়ামী লীগ ক্যাশ করে, ডাইভার্ট করে একটা মানে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যেতে চায়,
সেটা তাদের পক্ষে খুব একটা যে কঠিন সেটা বলা যায় না। জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা দাবিতে মাঠে থাকে, তখন মাঠে থাকা সেই জনগণকে ডাইভার্ট করাটা খুব সহজ কাজ হয়ে যায়। যদিও আমরা সরকারের বিভিন্ন রকমের উদ্যোগ আমরা দেখেছি, এরই মাঝে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে। সেই মামলায় প্রায় ১৫০ শতাধিক জনকে আসামি করা হয়েছে এবং এই যে ফরিদপুরের যে আন্দোলন, সেই আন্দোলনের মানে ঐক্য পরিষদের যিনি প্রধান, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই ঘটনাও আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে মূল নেতাকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করেছে, যেন আন্দোলনটা আর বাড়তে না পারে। এই ঘটনাও একটা বার্তা দেয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক থাকছে, যেন এটা অন্য রূপে রূপ লাভ করতে না পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে নির্বাচনী আসন পুনর্বন্টনের যে এলাকা পুনর্বন্টনের যে ব্যাপার নির্বাচন কমিশন ঘটিয়েছে বিভিন্ন জায়গায়, বাগেরহাটে ঘটিয়েছে, ভাঙাতে, ফরিদপুরে ঘটিয়েছে, গাজীপুরে ঘটিয়েছে, গাজীপুরে আসন বাড়ানো হয়েছে, বাগেরহাটে আসন কমানো হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বেঁধে উঠছে দক্ষিণাঞ্চলে, সেই আন্দোলনটা কি সেখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি আবার এটাকে আওয়ামী লীগ ক্যাশ করে অন্যদিকে নিয়ে যাবে কিংবা যাওয়ার চেষ্টা করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।